ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যে সমস্ত ব্যক্তিগণ আজকে আমার এই লাইভ ক্লাস দেখছেন তাদের সবাইকে পুরাতন কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়? আমিও ভালো আছি। করোনা মহামারীর কারণে আমাদেরকে অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবে না। বিশেষ প্রয়োজনে যদি বাড়ির বাইরে বেরোতে হয় সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং স্বাস্থ্যবিধি সুন্দর মতো অনুসরণ করতে হবে। মনে রাখতে হবে করোনা কিন্তু এখনও তার দ্বিতীয় চালাই যাচ্ছে। বিধায় আমরা সচেতন থাকবো, নিজে সচেতন থাকবো এবং অন্যকেও সচেতন রাখার চেষ্টা করব। যা হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা যাই। আমরা গত ক্লাসে ডেটা কমিউনিকেশন মাধ্যমের তারযুক্ত মাধ্যম সম্পর্কে আলোচনা করছি। খেয়াল আছে নিশ্চয়ই তোমাদের? গত ক্লাসে ডেটা কমিউনিকেশনের মাধ্যম সম্পর্কে আলোচনা হয়েছে। ডেটা কমিউনিকেশনের মাধ্যম দুই প্রকার, একটি হচ্ছে তারযুক্ত মাধ্যম, আরেকটি হচ্ছে তারবিহীন মাধ্যম। তো তারযুক্ত মাধ্যম মোটামুটি শেষ করা হয়েছে, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে। আমি সংক্ষেপে একটু পূর্বের আলোচনায় একটু আলোকপাত করতে চাই, তারপরে আমরা নতুন আলোচনায় যাব। গত ক্লাসে কিন্তু তারযুক্ত মাধ্যম সম্পর্কে আলোচনা হয়েছে, তোমাদের খেয়াল আছে? তারযুক্ত মাধ্যম তিন প্রকার। সংক্ষেপে আমি বলে একটু ফিরে দেখি। তারযুক্ত মাধ্যম তিন প্রকার: টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল। টুইস্টেড পেয়ার কেবলকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, খেয়াল আছে তো? টুইস্টেড পেয়ার কেবল আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল আর একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আমি বারবার বলছি এজন্য যে এই জায়গায় কিছু নতুন জিনিস পাওয়া যাবে যেগুলো আমাদের মনে রাখা কঠিন হয়। সেক্ষেত্রে কয়েকবার আলোচনা করলেই মোটামুটি আমাদের নখদর্পণে চলে আসবে। তাহলে টুইস্টেড পেয়ার কেবল দুই প্রকার, একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল আর একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে ডেটা বা তথ্য কোনো প্রকার রিপিটার ছাড়া 100 মিটার দূরত্বের ডেটা বা তথ্য পাঠানো সম্ভব হয়। তোমাদের খেয়াল আছে রিপিটার কি? খেয়াল আছে নিশ্চয়ই, আলোচনা হয়েছে। রিপিটারটা কি? কোনো ডাটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইলে প্রথম অবস্থায় উক্ত ডাটা বা তথ্য যেভাবে ওই গন্তব্যের দিকে ছুটে যায়, কিছু দূর অতিক্রম করার পরে তার গতি আস্তে আস্তে মন্থর হতে থাকে। সেজন্য রিপিটার কি করে? ওই মন্থর গতি সম্পূর্ণ ডেটাকে গ্রহণ করে তার গতি বিবর্ধিত করে, তার গতি আরো বাড়াই দিয়ে সেটাকে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে। এটা হচ্ছে কি রিপিটার। তাহলে শিল্ডেড এবং আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে ডেটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় 100 মিটার পর্যন্ত কোনো প্রকার রিপিটার ছাড়া আদান প্রদান করা যায়। এর বেশি দূরত্বে যদি ডেটা বা তথ্য আদান প্রদান বা সংকেত আদান প্রদান করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে রিপিটার ব্যবহার করতে হবে, তাই না? যেহেতু এই কেবলটা অতটা উন্নত মানের কেবল নয়। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করেছিলাম কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল এটা কি 4 স্তর বিশিষ্ট কেবল, তাই তো? এখানে কি এটাকেও আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি থিননেট কোএক্সিয়াল কেবল আর একটা হচ্ছে থিকনেট। একটা থিননেট, একটা থিকনেট। থিননেট কোএক্সিয়াল কেবলের মাধ্যমে কোনো প্রকার রিপিটার ছাড়া 185 মিটার দূরত্বে ডেটা বা তথ্য আদান প্রদান করা সম্ভব হয়। আর একটার মাধ্যমে কোনো প্রকার রিপিটার ছাড়া 500 মিটার দূরত্বে ডেটা বা তথ্য আদান প্রদান করা সম্ভব হয়। খেয়াল আছে নিশ্চয়ই তোমাদের? আচ্ছা, এরপরে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে কি ফাইবার অপটিক কেবল। সবচেয়ে উন্নত মানের কেবল, যে কেবলের মাধ্যমে অতি দ্রুত গতিতে বিপুল পরিমাণ ডাটা মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়। সেটাই হচ্ছে কি যার মাধ্যমে করা হয় সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। এটাকেও দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়েছে। এটাকে ভাগ করা হয়েছে। তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে টুইস্টেড পেয়ার কেবল এবং কোএক্সিয়াল কেবলের মাধ্যমে ডেটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে পারাপার করা হয়। কিন্তু ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ডেটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় আলোক সিগন্যালের মাধ্যমে
আলোক সিগন্যালের মাধ্যমে, আলোর গতি প্রতিসরাঙ্কের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা বা তথ্য আদান প্রদান করা হয়। তোমাদের খেয়াল আছে নিশ্চয় যে ফাইবার অপটিক কেবলকে দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়। একটা ভাগ হচ্ছে কি, একটা ভাগ হচ্ছে তোমার হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবার, গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। স্টেপ ইন্ডেক্স ফাইবার, গ্রেডেড ইন্ডেক্স ফাইবার, খেয়াল আছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আরেকটা সেটভাবে হচ্ছে সিঙ্গেল মোড, আর একটা হচ্ছে মাল্টি মোড। সিঙ্গেল মোড ফাইবার অপটিক কেবল আর মাল্টি মোড ফাইবার অপটিক কেবল। আর এই ফাইবার অপটিক কেবল থেকে কিন্তু আমাদের প্রত্যেকবার প্রশ্ন আসে, সেজন্য এই জায়গায় আমরা ভালো মতন একটু নিজেরা পড়াশোনা করব। ফাইবার অপটিক কেবলকে আবার ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান কি? তিনটি। খেয়াল আছে না? ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান তিনটি। এটা হচ্ছে কোর, একটা ক্লাডিং, আর একটা হচ্ছে জ্যাকেট। কোর, ক্লাডিং, জ্যাকেট। ফাইবার অপটিক কেবলের কেন্দ্রে যেটি থাকে সেটি কোর। কোর কি 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত কোরের দৈর্ঘ্য হয়ে থাকে। এরপরে কি ক্লাডিং, নামগুলো একটু কেমন তাই না, কিন্তু বর্ণনা সহজ। কোর একটা গঠন উপাদান, আর একটা কি ক্লাডিং। ক্লাডিং কি? ক্লাডিংটা দেখো সংক্ষেপে বলা যায় যে কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত হয়ে পুনরায় করে ফেরত পাঠাই হচ্ছে ক্লাডিং। কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত হয়ে পুনরায় করে ফেরত পাঠাই হচ্ছে এই ক্লাডিং। এটি হচ্ছে কি স্বচ্ছ প্লাস্টিক কিংবা কাঁচের তৈরি এই ক্লাডিংটা। এরপরে থাকে হচ্ছে কি জ্যাকেট। জ্যাকেটটা আমরা জানি প্রত্যেকটা কেবলের ক্ষেত্রে জ্যাকেটের কথা বলা হয়েছে। ভিতরে যে কেবলটা থাকে সেটাকে আবৃত করে বা আচ্ছাদিত করে রাখে যেটা, সেটা হচ্ছে কি জ্যাকেট। এই যে কোর বা ক্লাডিং, এটাকে আচ্ছাদিত যে পলিস্টার প্লাস্টিকের জাতীয় পদার্থ দিয়ে আবৃত করে কিংবা আচ্ছাদিত করে রাখে যেটা, সেটা হচ্ছে জ্যাকেট। তাহলে আমরা তারযুক্ত মাধ্যম সম্পর্কে কি শিখলাম? তারযুক্ত মাধ্যম 3 প্রকার। একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, একটা কোএক্সিয়াল কেবল, একটা ফাইবার অপটিক কেবল। টুইস্টেড পেয়ার কেবলকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। ঠিক আছে? আবার হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে ডাটা বা তথ্য খুব বেশি দূরবর্তী স্থানে স্থানান্তর করা সম্ভব হয় না। 100 মিটারের ঊর্ধ্বে দূরবর্তী স্থানে যদি ডাটা বা তথ্য স্থানান্তর করতে হয়, তো সেক্ষেত্রে রিপিটার ব্যবহার করা হয়। ঠিক আছে? এবার কি এরপরে কোএক্সিয়াল কেবল, এটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে একটু উন্নত মানের কেবল। এর মাধ্যমে ডেটা বা তথ্য টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে একটু দূরবর্তী স্থানে পাঠানো সম্ভব হয়। তবে এই ক্ষেত্রে 185 মিটার, বিশেষ করে থিকনেট এবং থিকনেট একটার ক্ষেত্রে 185 মিটার আর একটার ক্ষেত্রে 500 মিটার পর্যন্ত দূরবর্তী স্থানে কোনো প্রকার রিপিটার ছাড়া ডাটা বা তথ্য কোএক্সিয়াল কেবলের মাধ্যমে স্থানান্তর করা হয়। আবার তোমরা একটা জিনিস খেয়াল করছো যে টুইস্টেড পেয়ার কেবল এবং কোএক্সিয়াল কেবলের মাধ্যমে ডেটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে স্থানান্তরিত হয়, তাই তো? কিন্তু ফাইবার অপটিক কেবলের ক্ষেত্রে কিন্তু লাইট সিগন্যালের মাধ্যমে ডেটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়। তাহলে ফাইবার অপটিক কেবলটা কি সবচেয়ে উন্নত মানের কেবল, যে ক্ষেত্রে বিপুল পরিমাণ ডাটা মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পারাপার করা সম্ভব হয়, অধিক নিরাপত্তার সহিত ডাটা বা তথ্য পারাপার করা সম্ভব হয়। সেটাই হচ্ছে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবলকে দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়। একটা হচ্ছে কি স্টেপ ইন্ডেক্স ফাইবার, একটা গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। স্টেপ ইন্ডেক্স ফাইবার, এগুলো খেয়াল রাখবা, নামগুলো একটু কেমন তাই না? স্টেপ ইন্ডেক্স ফাইবার, গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। আর একটা শ্রেণীবিভাগ হচ্ছে, সেটাও 2 প্রকার। একটা হচ্ছে কি খেয়াল আছে তোমাদের? সিঙ্গেল মোড, মাল্টি মোড। সিঙ্গেল মোড ফাইবার, মাল্টি মোড ফাইবার। আর এই ফাইবার অপটিক কেবল থেকে কিন্তু প্রতিবারে আমাদের কিন্তু উদ্দীপক আসে, সেজন্য তোমাদেরকে খুব সজাগ হতে হবে। এই জায়গায় একটু বারবার করে এই জিনিসটা আমাদের আনতে হবে। ঠিক আছে তো? ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান 3টি। একটা হচ্ছে কোর, একটা ক্লাডিং, একটা জ্যাকেট। যা হোক, এবার আমরা তারবিহীন মাধ্যম সম্পর্কে আলোচনা করব। তারবিহীন মাধ্যম সম্পর্কে, তারযুক্ত মাধ্যম আমরা শেষ করলাম। এবার তারবিহীন মাধ্যম সম্পর্কে আমরা আলোচনা করব। তারবিহীন মাধ্যমকে আবার তারবিহীন মাধ্যম হিসেবে যেগুলি ব্যবহৃত হয় সেগুলি এইরকম থাকবে, খেয়াল করুন। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড,
অবশ্যই ইনফ্রারেডের কথা উল্লেখ করা হয়নি, তবে এই 3 ভাগে তারবিহীন মাধ্যমকে 3টি ভাগে ভাগ করা হতো, হয় রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। রেডিও ওয়েভটা কি এটা একটু খেয়াল করি। রেডিও ওয়েভটা কি? রেডিও ওয়েভটা আসলে ওয়েভ বা তরঙ্গ হচ্ছে এই টাইপের, তাই না? এই টাইপের ওয়েভ বা তরঙ্গটা হচ্ছে এই টাইপের, তাই না? রেডিও ওয়েভের ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজের মধ্যে সীমাবদ্ধ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে রেডিও ওয়েভ বলে। ফের বলি, একটু ঝামেলাযুক্ত, তাই না? 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত সীমাবদ্ধ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে রেডিও ওয়েভ বলে। এই রেডিও ওয়েভ একটা ফুটবলের সমান হতে পারে, আবার একটা ফুটবল মাঠের সমানও হতে পারে। ফের বলি, একটু ঝামেলাযুক্ত, তাই না? রেডিও ওয়েভটা কি? রেডিও ওয়েভটা হচ্ছে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজের মধ্যে সীমাবদ্ধ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে রেডিও ওয়েভ বলে। রেডিও ওয়েভ একটা ফুটবলের সমান হতে পারে। রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ কি একটা ফুটবলের সমান হতে পারে, আবার একটা ফুটবল মাঠের সমান হতে পারে। রেডিও ওয়েভ হচ্ছে যেহেতু বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার অতিক্রান্ত করতে পারে, বিধায় হচ্ছে রেডিও ওয়েভটা ডাটা আদান প্রদানের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে। দূরবর্তী স্থানেও রেডিও ওয়েভ ব্যবহার হয়ে থাকে। চার দেয়ালের মধ্যে আবদ্ধ কোনো জায়গায় রেডিও ওয়েভের মাধ্যমে ডাটা বা তথ্য আদান প্রদানে বিশেষ সুবিধা পাওয়া যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে চার দেয়ালের মধ্যে আবদ্ধ জায়গায় ডেটা বা তথ্য পারাপারে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু রেডিও ওয়েভ এই সমস্যাটা কাটায়ে সুন্দরভাবে ডাটা বা তথ্য আদান প্রদান করতে সক্ষম হয়। তাহলে রেডিও ওয়েভের সীমা হল 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজের মধ্যে সীমাবদ্ধ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে রেডিও ওয়েভ বলে। রেডিও ওয়েভ হচ্ছে এর কার্যকরী ব্যবহার হচ্ছে 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ পর্যন্ত। এর কার্যকরী ব্যবহার হচ্ছে 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ পর্যন্ত। আচ্ছা, এরপরে আমরা মাইক্রোওয়েভ কি? উন্নত দেশ শুনে আমাদের দেশও তারবিহীন যোগাযোগের মাধ্যম হিসাবে উন্নত বিশ্বে বর্তমানে তারবিহীন যোগাযোগের সবচেয়ে ব্যবহৃত মাধ্যম হিসাবে মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়। মাইক্রোওয়েভের দুটি অংশ থাকে, একটা হচ্ছে সংকেত ট্রান্সমিট করে, আরেকটি হচ্ছে রিসিভ করে। মাইক্রোওয়েভের দুটি অংশ থাকে, একটা হচ্ছে ডেটা বা সংকেত ট্রান্সমিট করে, আরেকটা হচ্ছে রিসিভার থাকে বা সেটা রিসিভ করে। ঠিক আছে? মাইক্রোওয়েভকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ। নামগুলো ঝামেলাযুক্ত, খেয়াল করি। মাইক্রোওয়েভকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ, আর একটা হচ্ছে স্যাটেলাইট। তোমরা মনে হয় স্যাটেলাইটের নাম তো শুনছোই প্রতিনিয়ত, তাই না? আমাদের বাংলাদেশেও কি বঙ্গবন্ধু স্যাটেলাইট কি সেটা 1 বছরও হয়নি হয়তো বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন করা হয়েছে, তাই না? তাহলে মাইক্রোওয়েভটা কি উন্নত বিশ্বে ব্যাপকভাবে তারবিহীনভাবে আর কি ডেটা বা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়। মাইক্রোওয়েভ ট্রানজিস্টারের মাধ্যমে গঠিত। এর দুটি অংশ থাকে, একটি হচ্ছে সংকেত ট্রান্সমিট করে, আরেকটা হচ্ছে ডেটা বা সংকেত গ্রহণ করে বা রিসিভার থাকে। ঠিক আছে? মাইক্রোওয়েভকে আবার ভাগ করা হয় হচ্ছে দুটি ভাগে, একটা হচ্ছে টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ আর একটা হচ্ছে স্যাটেলাইট। টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভটা হচ্ছে এমন যে ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করবা যে দূরবর্তী স্থানে ডেটা বা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে আজকাল আমরা দেখতে পাই প্রায় প্রত্যেক জায়গাতে বড় বড় টাওয়ার বসানো হয়, বড় বড় উঁচু বিল্ডিং এর উপরে টাওয়ার বসানো হয়, তাই না? এই টাওয়ার কি করে? এই টাওয়ার এত উঁচু ব্যবহার করা হয় যে টাওয়ারের মাধ্যমে ডেটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় বরাবর করা হয়। মধ্যবর্তী স্থানে, দুটা টাওয়ারের মধ্যবর্তী স্থানে যাতে কোনো প্রকার উঁচু বিল্ডিং কিংবা পর্বত বা অন্য কোনো কারণে যাতে ডেটা বা তথ্যের আদান প্রদানের বিঘ্ন না ঘটে, সেজন্য উঁচু বিল্ডিংয়ে টাওয়ার স্থাপন করা হয়, তাই না? এইভাবে যে ডেটা বা তথ্যের আদান প্রদান করা হয় সেটাই হচ্ছে তোমার মাইক্রোওয়েভ। ঠিক আছে? সেটা হচ্ছে মাইক্রোওয়েভের টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ। আর একটা কি? স্যাটেলাইটটা কেমন একটু বলি আমি। স্যাটেলাইটটা পৃথিবী থেকে, আমাদের এই ভূপৃষ্ঠ থেকে 34,000 কিলোমিটার ঊর্ধ্বে
পৃথিবী পৃষ্ঠ থেকে আমাদের এই ভূমি থেকে 34,000 কিলোমিটার ঊর্ধ্বে পৃথিবীর ঘূর্ণন গতির সাথে মিল রেখে বিশেষ কায়দায় স্যাটেলাইট স্থাপন করা হয়। এই স্যাটেলাইট কি প্রতিনিয়ত পৃথিবী যে ঘুরছে তার সাথে স্যাটেলাইটগুলো ঘুরছে। কোনো ডাটা বা তথ্য দূরবর্তী স্থানে দেখা যাচ্ছে সাগর মহাসাগর পাড়ি দিয়ে বা অনেক পর্বতমালা বা পর্বত অনেক কিছু পাড়ি দিয়ে দূরবর্তী স্থানে যাতে নির্বিঘ্নে ডাটা বা তথ্য বা সংকেত আদান প্রদান সুষ্ঠুভাবে সুন্দরভাবে নিরাপত্তার সহিত পারাপার করা সম্ভব হয়, সেজন্য স্যাটেলাইটের মাধ্যমে ডাটা বা তথ্য আদান প্রদান করা হয়। স্যাটেলাইট কি করে? স্যাটেলাইট ভূমি থেকে ডাটা বা তথ্য গ্রহণ করে সেটাকে তার সে যে থাকে এন্টেনা থাকে, সেই এন্টেনার মাধ্যমে সে উপরে ছুড়ে দেয়। ওই উপরে যে স্যাটেলাইট থাকে সে কি করে, তার মধ্যে এমন ডিভাইস আছে যারা ওই পৃথিবী থেকে ওই ছুড়ে দেওয়া ডেটা বা তথ্য গ্রহণ করে সেটা প্রয়োজনীয় গন্তব্যে বা যেখানে পাঠাতে যাচ্ছে, যেখানে পড়াতে যাচ্ছে প্রেরক, সেই জায়গায় ডেটা বা তথ্য প্রেরণের ব্যবস্থা করে থাকে। ঠিক আছে, তাহলে স্যাটেলাইটের মাধ্যমে ডেটা বা তথ্য আদান করা হয়ে থাকে। এরপরে আছে ইনফ্রারেড। ইনফ্রারেডটা কি? ইনফ্রারেডটা হচ্ছে এটা একটা কি তারবিহীন ডেটা আদান প্রদানের মাধ্যম। তারবিহীন ডেটা আদান প্রদানের মাধ্যম হচ্ছে ইনফ্রারেড। এখানে একটি শর্ত আছে, এর মাধ্যমে ইনফ্রারেডের মাধ্যমে ডাটা বা তথ্য আদান প্রদান করতে হলে সেই ক্ষেত্রে অবশ্যই দুইটা ডিভাইস নিকটবর্তী স্থানে থাকতে হবে। দুইটা ডিভাইস নিকটবর্তী স্থাপনে যদি থাকে তো সেই ক্ষেত্রে মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণ ডেটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পারাপার করা সম্ভব হয় এই ইনফ্রারেডের মাধ্যমে। তাহলে বোঝা গেল, এখানে বোঝা গেল কি রেডিওর মাধ্যমে দূর দূরান্তে পৃথিবীর যে কোনো জায়গায় ডেটা বা তথ্য আদান প্রদান করা যাচ্ছে, তাই না? মাইক্রোওয়েভের মাধ্যমেও কিন্তু অনেক দূরবর্তী স্থানে ডেটা বা তথ্য আদান প্রদান করা সম্ভব হচ্ছে। এই কিন্তু ইনফ্রারেডের মাধ্যমে ডেটা বা তথ্য আদান প্রদান করা হয়, যে ক্ষেত্রে দুইটা ডিভাইস অবশ্যই নিকটবর্তী স্থানে থাকতে হবে এবং দুইটা ডিভাইস যদি নিকটবর্তী স্থানে অবস্থিত হয় সেক্ষেত্রে এক ডিভাইস থেকে আর এক ডিভাইসের মাধ্যমে ডেটা বা তথ্য বিপুল পরিমাণ ডেটা বা তথ্য এক ডিভাইস থেকে আর এক ডিভাইসে স্থানান্তর করা সম্ভব হয়। এটাই হচ্ছে ইনফ্রারেড। তাহলে তারবিহীন মাধ্যম কিন্তু আমাদের রেডিওওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড এই তিন ভাগে ভাগ করা হয়। আচ্ছা, মাইক্রোওয়েভকে আবার কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল, যেটা হচ্ছে সূর্য বিল্ডিং এর উপরে যে টাওয়ার দেখতে পাই আমরা, ওই কায়দায় যে ডেটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পারাপার করা হয় সেটা হচ্ছে টেরেস্ট্রিয়াল। আর স্যাটেলাইট সেটা কি? পৃথিবীর পৃষ্ঠ থেকে 34,000 কিলোমিটার ঊর্ধ্বে পৃথিবীর ঘূর্ণন গতির সাথে মিল রেখে বিশেষ কায়দায় যে স্যাটেলাইট স্থাপন করা হয়, তাই না? সেখানে ওই স্যাটেলাইটে এমন কিছু ডিভাইস ব্যবহার করা হয়, সেগুলিকে তো আসলে প্রতিনিয়ত তাদের সাথে তো আসলে যোগাযোগ করা সম্ভব হয় না। সেগুলো কি হয়, সেখানে এমন ডিভাইস ব্যবহার করা হয় যে ডিভাইসগুলি তাদের শক্তি সংগ্রহের জন্য তারা কি সোলার এই পদ্ধতি ব্যবহার করে, সূর্যের আলো থেকে তারা শক্তি সংগ্রহ করে সেটাকে অ্যাক্টিভ রাখে। ঠিক আছে, তাহলে মাইক্রোওয়েভ দুই প্রকার, একটা টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, এটা স্যাটেলাইট। ইনফ্রারেড এটাও তারবিহীন মাধ্যম, এর মাধ্যমে ডেটা বা তথ্য এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য পাঠানো সম্ভব হয়, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই দুটো ডিভাইস নিকটবর্তী স্থানে অবস্থিত হতে হবে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখো, তারবিহীন মাধ্যম। তিনটা ভালো ভালো কিছু প্রযুক্তি বর্তমানে বিপুল পরিমাণে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, সেগুলি নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সেগুলোকে কি? সেগুলো আমরা জানি সবাই যে এই তিনটা রেডিওওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এটা বাদেও তারবিহীন যোগাযোগের মাধ্যম হিসাবে আরো কতগুলি জিনিস অতিমাত্রায় ব্যবহৃত হচ্ছে। সেগুলো কি? এক হচ্ছে ব্লুটুথ। খেয়াল আছে তোমরা তো এগুলো সম্পর্কে তোমরা ভালো সবাই মোটামুটি শুনছো। ব্লুটুথ, ওয়াইফাই, তাই না? ওয়াইফাই, ব্লুটুথ, ওয়াইফাই। তিন হচ্ছে ওয়াইম্যাক্স। তারবিহীন মাধ্যম আমরা আলোচনা করলাম রেডিওওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এই তিনটা হচ্ছে তারবিহীন মাধ্যম। এছাড়াও তারবিহীন মাধ্যম হিসেবে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স তারবিহীন কমিউনিকেশন সিস্টেম হিসেবে এগুলো অতিমাত্রায় বা ব্যাপকভাবে বর্তমান পর্যায়ে ব্যবহৃত হচ্ছে। আমরা যখন আজকে ক্লাস নিচ্ছি কি, এটা তো এই তারবিহীন মাধ্যমের মাধ্যমে, তাই তো? তারবিহীন মাধ্যমে আমরা ডাটা বা তথ্য তোমাদের নিকট পৌঁছা দিচ্ছে। তোমরা হয়তো অনেকে অনেক জায়গায় বসে আমার এই ক্লাস দেখছো, কিভাবে দেখা সম্ভব হচ্ছে? তোমরা কি আমার সাথে কেবলের মাধ্যমে সংযুক্ত আছো? না, তোমরা কিন্তু আমার সাথে কেবলের মাধ্যমে সংযুক্ত নাই। তারপরেও কিন্তু আমি যা বলছি তোমরা দূর দূরান্ত থেকে সেটা শুনতে পাচ্ছ। এটা কিসের মাধ্যমে সম্ভব হচ্ছে? এখানে কিন্তু সেটা আছে, তাই না? সেটা হচ্ছে কি ওয়াইফাই। ব্লুটুথটা কি? আমি সংক্ষেপে একটু ধারণা দিই তোমাদের।
ব্লুটুথটা কি? ব্লুটুথ হচ্ছে এমন একটি প্রযুক্তি যে প্রযুক্তির মাধ্যমে স্বল্প দূরত্বে স্বল্প দূরত্বে কতিপয় ডিভাইসের মধ্যে ডেটা বা তথ্য আদান প্রদানে ব্যবহৃত হয়, তাই না? এটা আমরা সবাই জানি। স্বল্প দূরত্বে অবস্থিত কতিপয় ডিভাইসের মধ্যে ডেটা বা তথ্যের আদান প্রদানে যে প্রযুক্তিটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে ব্লুটুথ, তাই তো? বর্তমান সময় এটা অত্যন্ত পরিচিত একটা কথা, তাই না? ব্লুটুথ। তাহলে ব্লুটুথের মাধ্যমে 3 মিটার থেকে 8 মিটার পর্যন্ত দূরবর্তী স্থানে ডিভাইস যদি অবস্থিত হয় সেই ক্ষেত্রে ওই সমস্ত ডিভাইসের মধ্যে ডেটা বা তথ্য আদান প্রদান করা সম্ভব হয়ে থাকে। এরপরে ওয়াইফাই কি? ওয়াইফাই সম্পর্কে আমরা খুব ভালো মতন জানি, তাই না? ওয়্যারলেস ফিডেলিটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইফাই। এটা যদিও আনুষ্ঠানিকভাবে এইভাবে বর্ণনা করা হয়নি, তারপরও ওয়্যারলেস ফিডেলিটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইফাই। এটা এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থায় বিভিন্ন ডিভাইস বিশেষ কায়দায় তারবিহীনভাবে যুক্ত হয়ে ডেটা বা তথ্যের আদান প্রদান করতে সক্ষম হয়। যেমন আমি এখন কথা বলছি, এটা কি ওয়াইফাইয়ের মাধ্যমে, তাই না? সেটা হচ্ছে কি ওয়াইফাইটা কি? ওয়াইফাই হচ্ছে একটু ব্যাপক এলাকায় অনেক দূরবর্তী স্থানে অবস্থিত থেকে ডাটা বা তথ্য ভোগ করা বা আদান প্রদান করার যে প্রযুক্তি সেটি হচ্ছে ওয়াইম্যাক্স। ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইম্যাক্স। এটা কি? একটা বেস স্টেশনের অধীনে 40-50 কিলোমিটার দূরে অবস্থান করেও ডেটা বা তথ্য আদান প্রদান করতে সক্ষম হয় আছে ওয়াইম্যাক্সের মাধ্যমে। এটার জন্য সরকারের অনুমোদনের প্রয়োজন পড়ে, কিন্তু ওয়াইফাইয়ের জন্য সরকারের অনুমোদনের প্রয়োজন পড়ে না। এখানে একটা জিনিস রয়ে গেছে, ব্লুটুথটা হচ্ছে তোমার হচ্ছে প্যান, প্যান। ব্লুটুথটা হচ্ছে প্যানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক গড়ার জন্য ক্ষেত্রে ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করা হয়। আর ওয়াইফাইটা হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ক্ষেত্রে ওয়াইফাই প্রযুক্তিটি ব্যবহার করা হয়। ওয়াইম্যাক্সটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রে ওয়াইম্যাক্স প্রযুক্তিটি ব্যবহার করা হয়। ঠিক আছে? এই নেটওয়ার্ক নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব। নেটওয়ার্কের শ্রেণীবিভাগ আছে, সেই জায়গায় আলোচনা করলে এই জিনিসটা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকের আলোচনা বাড়াবো না। আমরা যে আলোচনাগুলো আজকে হলো, এই আলোচনাগুলো বাড়িতে একটু বই দেখবে, নিশ্চয়ই বই কিনছো সবাই, বইতে একটু দেখবা, দেখে তারপরে আগামী দিন আমরা আবার সামনের দিকে আলোচনায় যাব। তো সেই পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করে আমি আজকের এই আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।